মাধ্যমিক ২০২৬-এর আমার সকল চ্যাম্পিয়নদের স্বাগত। আজ আমরা জীবনবিজ্ঞানের একদম শেষ অধ্যায়টা মানে চ্যাপ্টার 5 পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এটাকে একেবারে জলের মতো সোজা করে ফেলব। আমি জানি অনেকেরই এই চ্যাপ্টারটা কেমন যেন একটু শুকনো, বোরিং লাগে, কিন্তু আমি কথা দিচ্ছি আজকের পর এই ধারণাটা একদম বদলে যাবে। চলো শুরু করা যাক। আচ্ছা, এবার একদম সত্যি করে বলো তো, এই অধ্যায়টা পড়তে কার কার একটু একঘেয়ে লাগে? আমাদের সবারই মনে হয়, আরে এ তো পরিবেশ দূষণ নিয়ে লেখা, পরীক্ষায় যা হোক কিছু একটা বানিয়ে লিখে দিলেই হবে, তাই না? কিন্তু এখানে আমরা সবচেয়ে বড় ভুলটা করে ফেলি। আসল সত্যিটা কি জানো? এই যে অধ্যায়টাকে আমরা সবচেয়ে সহজভাবে মাধ্যমিকের প্রশ্নপত্রে সবচেয়ে বেশি প্যাচালো বা ট্রিকি প্রশ্ন কিন্তু এখান থেকেই আসে। টপিকগুলো হয়তো আমাদের জানা, কিন্তু প্রশ্নটা এমনভাবে ঘুরিয়ে দেয় যে উত্তর লেখা কঠিন হয়ে যায়। ডিনাইট্রিফিকেশন বা জৈব বিবর্ধনের মতো জায়গা থেকে এমন প্রশ্ন আসে যা অনেক ভালো ছাত্রছাত্রীকেও পরীক্ষার হলে বিপদে ফেলে দেয়। কিন্তু কোনো চিন্তা নেই, এই পুরো অধ্যায়টাকে আমরা একটা সিম্পল প্ল্যান দিয়ে এমনভাবে তৈরি করব যাতে কোনো কিছুই আর কঠিন না লাগে। আমরা মোট 5টা ধাপে এগোব। আমি গ্যারান্টি দিচ্ছি এই আলোচনাটা মন দিয়ে শেষ পর্যন্ত শুনলে এই চ্যাপ্টার থেকে একটা নম্বরও তোমাদের কাটা যাবে না। তাহলে চলো দেখিনি আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা কি। আমরা মোট 6টা টপিক কভার করব। প্রথমে আমরা নাইট্রোজেন চক্রের মতো একটা কঠিন জিনিসকে একেবারে সহজ করে বুঝব। তারপর জানব দূষণ আর তার পেছনের বিপদগুলো কি কি। এরপর দেখব এই দূষণ কিভাবে আমাদের শরীরের ওপর প্রভাব ফেলে। তারপর আমরা জীববৈচিত্র্য আর সেটাকে বাঁচানোর দুটো প্রধান উপায়, ইনসিটিউ আর এক্সিটু নিয়ে আলোচনা করব। আর একদম শেষে জানব জঙ্গল বাঁচাতে সাধারণ মানুষের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। তো প্রথমেই আসা যাক এই অধ্যায়ের সেই ভিলেন টপিককে, যার নাম শুনলে সবার কেমন ভয় ভয় করে, নাইট্রোজেন চক্র। আমি জানি অনেকেই এর ধাপগুলো গুলিয়ে ফেলে, কিন্তু বিশ্বাস করো, আমি যেভাবে বোঝাবো এরপর থেকে নাইট্রোজেন চক্র তোমাদের কাছে সবথেকে সহজ টপিক মনে হবে। একটা মজার ব্যাপার কি জানো? আমাদের চারপাশের বাতাসে যে গ্যাস আছে তার প্রায় ৭৮.০৯% হল নাইট্রোজেন। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, এত নাইট্রোজেন থাকা সত্ত্বেও কোনো গাছ বা প্রাণী কেউই কিন্তু শ্বাস নিয়ে এই নাইট্রোজেন সরাসরি ব্যবহার করতে পারে না। তাহলে ওরা নাইট্রোজেন পায় কোথা থেকে? এখানেই প্রকৃতির একটা অসাধারণ ম্যাজিক কাজ করে, যার নাম নাইট্রোজেন চক্র। এই পুরো নাইট্রোজেন চক্রটাকে আমরা মোট 4টে সহজ ধাপে ভাগ করে নেব। প্রথম ধাপ, নাইট্রোজেন সংবন্ধন, মানে নাইট্রোজেনকে মাটিতে বাঁধা। দ্বিতীয় ধাপ, অ্যামোনিফিকেশন। তৃতীয় ধাপ, নাইট্রিফিকেশন। আর একদম শেষ ধাপ, ডিনাইট্রিফিকেশন। চলো এবার একটা একটা করে ধাপগুলো বুঝে নিই। প্রথম ধাপ, নাইট্রোজেন সংবন্ধন। এর মানে হলো বাতাসের যে নাইট্রোজেনটা গাছ ব্যবহার করতে পারে না সেটাকে ব্যবহারযোগ্য করে তোলা। এই কাজটা দুভাবে হয়। এক, প্রাকৃতিক উপায়ে। যখন আকাশে বাজ পড়ে তখন বাতাসে নাইট্রোজেন ভেঙে গিয়ে বৃষ্টির জলের সঙ্গে মাটিতে মিশে যায়। আর দুই, কিছু ব্যাকটেরিয়ার সাহায্যে। যেমন ধরো, মটর গাছের মূলে থাকা রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বাতাস থেকে নাইট্রোজেনকে টেনে এনে মাটিতে বেঁধে ফেলে। এরপর আসে দ্বিতীয় ধাপ, অ্যামোনিফিকেশন। যখন কোনো গাছ বা প্রাণী মারা যায় তখন তাদের দেহ মাটিতে মিশে পচতে শুরু করে। মাটিতে থাকা কিছু ব্যাকটেরিয়া আর ছত্রাক এই পচানোর কাজটা করে, আর এই পচনের ফলেই ওই মৃতদেহ থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, যা মাটিতে মিশে যায়। মনে রাখার জন্য শুধু এইটুকু মাথায় রাখো, যে কোনো পচা জিনিস মানেই অ্যামোনিয়া। 3 নম্বর ধাপ হল নাইট্রিফিকেশন। মাটিতে যে অ্যামোনিয়া তৈরি হলো, গাছ কিন্তু সেটাকে সরাসরি খেতে পারে না, তাই এখানে কিছু হিরো ব্যাকটেরিয়া এগিয়ে আসে। প্রথমে নাইট্রোসোমোনাস নামে এক ধরনের ব্যাকটেরিয়া ওই অ্যামোনিয়াকে নাইট্রাইটে পরিণত করে। তারপর নাইট্রোব্যাক্টার নামে আরেকটা ব্যাকটেরিয়া সেই নাইট্রাইটকে নাইট্রেটে বদলে দেয়। আর এই নাইট্রেটই হলো গাছের সবথেকে প্রিয় খাবার, যা সে মূল দিয়ে শুষে নেয়। আর চক্রের শেষ ধাপ হল ডিনাইট্রিফিকেশন। এখানেই ঠিক উল্টো কাজটা হয়। মাটিতে যে নাইট্রেটটা অতিরিক্ত হয়ে যায় সেটাকে কিছু ভিলেন ব্যাকটেরিয়া যেমন সিউডোমোনাস আবার ভেঙে দেয়। ভেঙে দিয়ে সেটাকে আবার গ্যাসীয় নাইট্রোজেনে পরিণত করে বাতাসে ফেরত পাঠিয়ে দেয়। এতে প্রকৃতিতে নাইট্রোজেনের ভারসাম্য বজায় থাকে, আর এভাবেই চক্রটা শেষ হয়। পরীক্ষার জন্য পুরো চক্রটা সহজে মনে রাখতে
শুধু এই লাইনটা মাথায় রাখো। প্রথমে সংবন্ধন হয়ে নাইট্রোজেন মাটিতে আসে, তারপর পচে গিয়ে অ্যামোনিয়া হয়, সেই অ্যামোনিয়া ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রেট হয়, যা গাছ ব্যবহার করে, আর শেষে অতিরিক্ত নাইট্রেট আবার নাইট্রোজেন গ্যাস হয়ে বাতাসে ফিরে যায়। ব্যাস, এটুকুই। বেশ, নাইট্রোজেন চক্র তো আমরা জয় করে ফেললাম। এবার চলো আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে যাই, পরিবেশ দূষণ এবং তার ফলাফল। দূষণ কি তা তো আমরা সবাই কম বেশি জানি, কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য শুধু সংজ্ঞা জানলে চলবে না। আমাদের কিছু বিশেষ টার্মস আর তাদের ফলাফল খুব ভালো করে বুঝতে হবে। পরীক্ষার জন্য এই কয়েকটি শব্দ আর তাদের পুরো নাম একদম ঠোঁটস্থ করে ফেলো। এগুলো প্রায় এমসিকিউ বা 1 নম্বরের প্রশ্নে আসে। যেমন এসপিএম এর পুরো নাম হল সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, মানে বাতাসে ভেসে থাকা ধূলিকণা। আর প্রধান গ্রিনহাউস গ্যাস কোনগুলো? কার্বন ডাইঅক্সাইড, মিথেন আর নাইট্রাস অক্সাইড। এবার দুটো খুব খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। প্রথমটা হলো ইউট্রোফিকেশন। ব্যাপারটা কি? ধরো জামাকাপড় কাচার পর ডিটারজেন্ট মেশানো জল বা চাষের জমি থেকে সার ধোয়া জল পুকুরে গিয়ে মিশল। এই ডিটারজেন্ট আর সারে থাকা ফসফেটের কারণে পুকুরে অংশ পরিমাণের শৈবাল বা শৈবাল জন্মায়। পরে যখন এই শৈবালগুলো মরে পচতে শুরু করে, তখন ব্যাকটেরিয়ারা জলের সব অক্সিজেন ব্যবহার করে ফেলে। ফলে জলে অক্সিজেনের অভাবে মাছ এবং অন্যান্য জলজ প্রাণী দম বন্ধ হয়ে মারা যায়। এই পুরো ঘটনাটাই হলো ইউট্রোফিকেশন। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ জিনিসটা হলো জৈব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন। এর সহজ মানে হলো খাদ্য শৃঙ্খলের এক ধাপ থেকে আরেক ধাপে ওঠার সময় বিষের পরিমাণ বাড়তে থাকা। নামটা শুনে কঠিন লাগছে? একদম চিন্তা করো না, পরের উদাহরণটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ধরো মশা মারার জন্য একটা পুকুরে ডিডিটি স্প্রে করা হলো। ওই বিষাক্ত ডিডিটি প্রথমে জলের ছোট ছোট মাছের শরীরে ঢুকল। এবার একটা বড় মাছ যখন ওই রকম 10টা ছোট মাছ খেল, তখন ওই 10টা মাছের শরীরের সব ডিডিটি বড় মাছটার শরীরে জমা হলো, মানে বিষের পরিমাণ বেড়ে গেল। সবশেষে যখন একটা চিল বা অন্য কোনো শিকারী পাখি ওই বড় মাছটাকে খেল, তখন তার শরীরে বিষের পরিমাণ সবচেয়ে বেশি হয়ে গেল। এভাবেই খাদ্য শৃঙ্খলে যত উপরের দিকে যাওয়া যায়, বিষের ঘনত্ব তত বাড়তে থাকে। এটাই হলো জৈব বিবর্ধন। দূষণ যে শুধু গাছপালা বা পশু পাখির ক্ষতি করে তা নয়, এটা সরাসরি আমাদের মানুষের শরীরেও নানা রকম ভয়ঙ্কর রোগ তৈরি করে। চলো এবার দেখে নিই কোন দূষণের ফলে কি কি রোগ হয়, কারণ এই অংশটা পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। এই চারটা খুব ভালো করে মনে রাখতে হবে। দেখো, বায়ু দূষণের কারণে হয় হাঁপানি, ব্রঙ্কাইটিস, ফুসফুসের ক্যান্সার। দূষিত জল খেলে হয় কলেরা, টাইফয়েড, হেপাটাইটিসের মতো রোগ। আর কিছু ভারী ধাতি দূষণও খুব মারাত্মক, যেমন পারদ বা মার্কারি থেকে হয় মিনামাটা রোগ, আর ক্যাডমিয়াম থেকে হয় ইতাই ইতাই রোগ। এই নামগুলো মনে রাখা কিন্তু মাস্ট। তবে একটা রোগের নাম আমি আলাদা করে বলছি, কারণ এটা পরীক্ষায় বারবার আসে। সেটা হলো ব্ল্যাক ফুট ডিজিজ। এটা কোন দূষণের ফলে হয়? আর্সেনিক। পানীয় জলে আর্সেনিক মিশে গেলে এই রোগটা হয়, যেখানে পায়ের চামড়া কালো হয়ে শক্ত হয়ে যায়। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। ব্ল্যাক ফুট ডিজিজ হয় আর্সেনিকের কারণে। দূষণের কারণে কি কি ক্ষতি হয় তা তো আমরা জানলাম। এবার চলো আলোচনার চতুর্থ পর্বে যাই, যেখানে আমরা জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি এবং তাকে বাঁচানোর উপায় নিয়ে কথা বলবো। মানে পৃথিবীতে যে এত রকমের জীব আছে, তাদের বিলুপ্তির হাত থেকে কিভাবে বাঁচানো যায়। প্রথমেই আমাদের হটস্পট শব্দটার মানে বুঝতে হবে। জীববৈচিত্র্যের হটস্পট হলো এমন একটা বিশেষ জায়গা যেখানে প্রচুর ধরনের জীবজন্তু আর গাছপালা একসঙ্গে থাকে, কিন্তু মানুষের কাজের ফলে তাদের জীবন আজ বিপন্ন। আমাদের ভারতে এরকম মোট 4টি প্রধান হটস্পট আছে। তার মধ্যে দুটো হলো পূর্ব হিমালয় আর সুন্দারল্যান্ড। এখন প্রশ্ন হলো, এই বিপন্ন জীবদের আমরা বাঁচাবো কি করে? এর জন্য মূলত দুটো প্রধান পদ্ধতি আছে। একটা হলো ইনসিটু সংরক্ষণ আর অন্যটা হলো এক্সিটু সংরক্ষণ। চলো এই দুটোর মধ্যে পার্থক্যটা একেবারে পরিষ্কার করে বুঝে নিই, কারণ এটা পরীক্ষায় প্রায়ই আসে। ইনসিটু সংরক্ষণ মানে হলো কোনো জীবকে তার নিজের প্রাকৃতিক বাড়িতেই সুরক্ষা দেওয়া। যেমন সুন্দরবনের বাঘকে সুন্দরবনের মধ্যেই ন্যাশনাল পার্ক তৈরি করে বাঁচিয়ে রাখা।
অভয়ারণ্য বা বায়োস্ফিয়ার রিজার্ভ এগুলো সবই ইন সিটু সংরক্ষণের উদাহরণ। আর এক্স সিটু সংরক্ষণ হলো ঠিক এর উল্টোটা। এখানে কোনো বিপন্ন জীবকে তার প্রাকৃতিক পরিবেশ থেকে বাইরে এনে একটা আলাদা সুরক্ষিত জায়গায় রেখে বাঁচানোর চেষ্টা করা হয়, যেমন চিড়িয়াখানায় কোনো প্রাণীকে রাখা বা বোটানিক্যাল গার্ডেনে কোনো বিরল গাছকে বাঁচিয়ে রাখা। এক্স সিটু সংরক্ষণের একটা খুব আধুনিক টেকনিক হল ক্রায়োপ্রিজার্ভেশন। এটা অনেকটা ভবিষ্যতের জন্য কোনো প্রাণীর জিনকে ব্যাংকে জমিয়ে রাখার মতো। এই পদ্ধতিতে কোনো বিপন্ন প্রাণীর শুক্রাণু বা ডিম্বাণুকে -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে জমিয়ে রাখা হয়। পরীক্ষার জন্য এই টেম্পারেচারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জঙ্গল বা জীববৈচিত্র্য বাঁচানো শুধু সরকারের একার কাজ নয়, এতে সাধারণ মানুষের, বিশেষ করে যারা জঙ্গলের আশেপাশে থাকে, তাদের একটা বিরাট ভূমিকা আছে। আমাদের শেষ পর্বে আমরা দেখব কিভাবে স্থানীয় মানুষ আর বন দপ্তর একসঙ্গে মিলে জঙ্গল বাঁচাতে পারে। এর একটা দারুণ উদাহরণ হল JFM বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। সোজা কথায় এটা হলো বন দপ্তর আর স্থানীয় গ্রামবাসীদের একটা টিম। এর শুরুটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে হয়েছিল। ১৯৭১ সালে পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি জঙ্গলে বন দপ্তর গ্রামবাসীদের সঙ্গে নিয়ে জঙ্গল বাঁচানোর কাজ শুরু করে। গ্রামবাসীরা জঙ্গল পাহারা দিত, আর তার বদলে তারা সেখান থেকে শুকনো ডালপালা বা শাল পাতা সংগ্রহ করার অধিকার পেত। এই সাল আর জায়গার নামটা পরীক্ষার জন্য খুব ভালো করে মনে রাখবে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হল PBR বা পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। এটা কি? এটা হলো একটা খাতা বা রেজিস্টার, যেখানে গ্রামের মানুষরাই তাদের এলাকার গাছপালা, পশুপাখি আর অন্যান্য জৈব সম্পদ নিয়ে তাদের জ্ঞান আর অভিজ্ঞতা লিখে রাখে। এই নথিটা স্থানীয় জীববৈচিত্র্যকে চিনতে আর তাকে রক্ষা করার পরিকল্পনা করতে খুব সাহায্য করে। তাহলে চলো পরীক্ষার আগে একবার ফাইনাল রিভিশন করে নিই। কোন কোন জিনিসগুলো একদম ভুললে চলবে না? ১. নাইট্রোজেন চক্রের প্রত্যেকটা ধাপের ব্যাকটেরিয়ার নাম। ২. ইউট্রোফিকেশন আর জৈব বিবর্ধনের মধ্যে পার্থক্য। ৩. দূষণ আর রোগের ওই ৪টা। আর ৪. ইনসিটু আর এক্সিটু সংরক্ষণের মূল পার্থক্য আর উদাহরণ। এই কটা জিনিস মাথায় রাখলেই হবে। তাহলে দেখলে তো, পঞ্চম অধ্যায়টা মোটেই কঠিন নয়, শুধু একটু গুছিয়ে বুঝতে হয়। আশা করি আজকের পর এই চ্যাপ্টার নিয়ে তোমাদের মনে আর কোনো ভয় থাকবে না। এবার তোমাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন। পশ্চিমবঙ্গের একটা জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্কের নাম কমেন্টে লিখে জানাও, দেখি কজন সঠিক উত্তর দিতে পারো। আজকের আলোচনাটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করে নিও। দেখা হচ্ছে পরের কোনো টপিকে। ততক্ষণ খুব ভালো করে পড়তে থাকো।